নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে একটি বৃহত্তর কোম্পানি, ইন্ডিয়ার একটি বড় ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এমন একটা কোম্পানি, এটা ভারতবর্ষের প্রত্যেকটি লোক জানে। এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি কেন ধীরে ধীরে পড়ে যাচ্ছে এবং তার কারণ কি, এত লসের কারণ কি, বা কী কী কাজ করে, কোন কোন সেক্টরে কাজে প্রবলেম হচ্ছে, সেই সমস্ত ডিটেলস আলোচনা আজকে আমরা করব। তো সেই কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমরা প্রথমেই জেনে নেব যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই যে ওয়েটেজ নিফটি 50-তে, সেটা ওয়েটেজ কতটা সেটা আমাদের প্রথম জানতে হবে। এই যে চার্টটি আমি দেখাচ্ছি, এই চার্টটিতে যদি আমরা দেখি, দেখুন এই যে টেবিলটি আছে, এখানে টেবিলটি দেখলে আমরা যদি কয়েক বছর আগে দেখি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিফটি ওয়েটেজে 1 নম্বরে ছিল। এখন এইচডিএফসি ব্যাংক এসে গেছে 1 নম্বরে, 2 নম্বরে আছে আইসিআইসিআই ব্যাংক, 3 নম্বরে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখন 3rd পজিশনে এসে গেছে। তো প্রথম কয়েক বছর আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফার্স্ট ছিল, এইচডিএফসি ব্যাংক সেকেন্ড ছিল, আইসিআইসিআই ব্যাংক থার্ডে ছিল। এখন আইসিআইসিআই ব্যাংক সেকেন্ডে চলে এলো, এইচডিএফসি ব্যাংক ফার্স্টে চলে গেল, রিলায়েন্স সেকেন্ড পজিশনে ছিল, সেখান থেকে থার্ডে এসে গেল। আস্তে আস্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দাম নিচে পড়ে যাচ্ছে। তার কারণ আপনারা এই ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন। যেখানে এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ আছে 12.70, আইসিআইসিআই ব্যাংকের 8.52, সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আছে 7.77। তো এত বড় একটা ইন্ডাস্ট্রি, যেটা ইন্ডিয়ার মধ্যে টপ লেভেল কোম্পানি, সেটা ওয়েটেজে চলে এলো 3 নম্বরে নিফটির। এবার যদি আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমরা যদি ক্যাপিটাল অর্থাৎ মার্কেট ক্যাপিটাল নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখতে পাবো এখানে যদি আমরা দেখি, দেখুন এইখানে একসময় মার্কেট ক্যাপিটাল ছিল 2020-তে অনেক কম ছিল মার্কেট ক্যাপিটাল। এখন সবথেকে বেশি গেছিলো 20শে জুলাই 21.05 ট্রিলিয়ন, যেখানে 11 নভেম্বর 2023-এ ছিল 15 ট্রিলিয়নের মতো, এবং এখানে ছিল 7 ট্রিলিয়ন। এটা হচ্ছে 31 মার্চ 2020। 2020 থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়লো, 7.06 ট্রিলিয়ন থেকে মার্কেট ক্যাপিটাল ধীরে ধীরে বাড়ছে। ধীরে ধীরে বাড়তে বাড়তে এইখানে হাইস্ট এলো 6 জুলাই 21.5 ট্রিলিয়ন, এটা রুপিসে, আইএনআর। এখন দেখুন সেখানে চলছে 17 ট্রিলিয়ন ডলার, ডলার না 17 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপি, আইএনআর। তাহলে দেখা গেল এই জায়গা থেকে 21 থেকে চলে এলো 17। তো আলটিমেটলি এত ট্রিলিয়ন আইএনআর পড়ে গেল। আমরা যদি এই কদিনের ডিফারেন্সটাকে ক্যালকুলেশন করি, দেখা যাবে রিলায়েন্সের প্রত্যেক দিন মোর দ্যান 1000 crore করে লস হয়ে যাচ্ছে, এবং তার থেকেও বেশি, তবু কম নয়। এই ক্যালকুলেশনটা আপনারা করলেও বুঝতে পারবেন। এই যে হাইস্ট যেটা দেখালাম, এটা 21 থেকে এখন চলছে 17। 4 ট্রিলিয়নকে যদি আমরা এক্সপ্রেস করি ইন ডিজিটে, সেটাকে যদি আমরা নাম্বার অফ ডেজ দিয়ে ভাগ করে দিই, তাহলে পার ডেতে কত করে আমাদের, এটা ক্রোর অ্যামাউন্টটা হচ্ছে, ক্রোরে লস হচ্ছে প্রত্যেক দিন। অতএব রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার হোল্ডারদের কাছে এটা একটা নেগেটিভ সংকেত। এটা গেল মার্কেট ক্যাপিটালের একটা জায়গা। দেখুন এইখানেই মার্কেট ক্যাপিটাল ছিল এই জায়গাটা, আর এখন চলছে এই জায়গায়। এখানে ডিফারেন্স হয়ে গেল 4 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, বিশাল একটা হ্যাভক অ্যামাউন্ট। তো সেটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রত্যেক দিনের লস এত হয়ে যাচ্ছে। এবার যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে আমরা একটু দেখি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখুন, আমরা যদি এনার্জিতে দেখি, এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন করে এবং প্রোডাকশান, মেন প্রোডাকশান প্লেয়ার্স ইন ইন্ডিয়া।
ওয়ান অফ দ্য লার্জেস্ট অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন এনার্জি লেভেলে। তারপরে যদি আমরা দেখি পেট্রোকেমিক্যালসে রিলায়েন্স ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ পেট্রোকেমিক্যালস ইন দ্য কান্ট্রি অ্যান্ড অ্যামংস দ্য টপ 10 ইন দ্য ওয়ার্ল্ড, এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ 10-এর মধ্যে আছে এই রিলায়েন্স। তারপর যদি দেখি রিটেলেও কি কি কাজ করে রিলায়েন্স, রিটেল যে কাজগুলি করে সেটা আমরা এখান থেকে পিকচারগুলি দেখেই বুঝতে পারছি যে we are India's largest retailer with an omni-channel presence that provides lasting value to Indian customers as well as small retailers, এবং এই যে রিটেল সেকশনে কাজ করে সেটা আমরা দেখতে পেলাম। এবার যদি কি ডিজিটাল সার্ভিস যেটা জিও আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এই জিও ডিজিটাল সার্ভিসেস বিজনেস, এটা হচ্ছে ডেমোক্রেসিটি অ্যাক্সেস টু ডিজিটাল সার্ভিস ফর মিলিয়ন্স অফ পিপল অ্যান্ড পাওয়ার্স দ্য ডিজিটাল রিভলিউশন অফ ইন্ডিয়া। তবে একটা নেগেটিভ নিউজ বা দুঃখের খবর, রিলায়েন্স থেকে প্রচুর কাস্টমার অলরেডি শিফট হয়ে গেছে এই লাস্ট 2024-এ, সেটা হ্যাভক অ্যামাউন্ট, যার ফলে জিওরও আস্তে আস্তে রেভিনিউ নিচের দিকে আসছে। যেহেতু সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তখন অটোমেটিক্যালি একটা তার প্রফিট মার্জিন রিডিউস হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি নিউ এনার্জিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে। এই ফিউচার অফ হিউম্যানিটি, রিলায়েন্স ইজ কমিটেড টু অ্যাচিভিং অ্যান অ্যাম্বিশিয়াস নেট জিরো কার্বন টার্গেট বাই 2035। 2035-এর মধ্যে জিরো কার্বন টার্গেটের একটা যাতে অ্যাচিভ করা যায় আমাদের ইকোসিস্টেমে। নিউ এনার্জি এটা নিয়ে একটা বিশাল রিসার্চ চলছে, এবং নিউ মেটেরিয়ালস টু ইন্ডিয়া টু সিকিউর দ্য প্রমিস অফ এ সাস্টেনেবল ফিউচার ফর জেনারেশন টু কাম, যাতে করে জিরো কার্বন এমিশনে আমরা পৌঁছাতে পারি 2035 সালের মধ্যে। সেই নিউ এনার্জি নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা রিসার্চ চলছে। তারপর যদি দেখি আমরা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, এই মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টেও এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে আছে। মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট বিজনেস ইন প্যান ইন্ডিয়া, পাইপ অ্যান্ড স্ক্রিন agnostic and runs a full portfolio spread across content creation and distribution. We deliver the best of Indian and global content and brands of discerning audience across India's vast demographic diversity. তো রিলায়েন্স এত ধরনের কাজ করে এটা আমরা দেখেই বুঝতে পারছি একটা ভার্সেটাইল ইন্ডাস্ট্রি, একটা ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এবার আমরা যদি একটু এই চার্টটা দেখে নিই সেটা দেখতে পাবো এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি কয়েকদিনের জন্য কতটা পড়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখুন এখানে চলে এসেছিল, হাই গেছিলো 1285, হাই গেছিলো 1326 এই দিনে, অর্থাৎ 17 জানুয়ারি, এবং এখান থেকে একটা গ্যাপ আপ এখানে ক্লোজ ছিল, যেখানে এটা হচ্ছে 16 জানুয়ারি ক্লোজিং ছিল 1266, পরের দিন ওপেনিং হয়েছিল 1322, একটা গ্যাপ আপে স্টার্ট হয়েছিল। তারপর কিন্তু নিচে চলে এসেছিল। পরপর 1, 2, 3, 4, 5 এই 5 দিনই কিন্তু এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি ধীরে ধীরে পড়ছে এই 5 দিনই। তো এই 5 দিনই যদি টোটাল আমরা এটাকে দেখি, তার মানে এই জায়গা থেকে কতটা নিচে চলে এসছে, ঠিক এখানে এইরকম জায়গায় চলে এসছে। অতএব বেশ কয়েকদিনে অনেকটা পড়ে গেছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এবং এখানে যে হাই করেছিল 1326, সেখান থেকে আজকে ক্লোজিং দিয়েছে 1263, অনেকটাই পড়ে গেছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি 5 দিনে। তো এই পড়ে যাওয়ার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে দাম পড়ে যাচ্ছে তার সাথে সাথে মার্কেট ক্যাপিটালও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পড়ে যাচ্ছে, যার ফলে মার্কেট ক্যাপিটাল যত পড়ে যাবে, মার্কেট ক্যাপিটাল পড়ার সাথে সাথে কোম্পানির মার্কেট ক্যাপিটাল রিডিউস হয়ে যাচ্ছে। সেই জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অনেকটা মার্কেট ক্যাপিটাল রিডিউস হয়ে গেছে। এছাড়া আমি আপনাদের প্রশ্নোত্তর পর্বটিও শুরু করব। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে আমি বললাম। এখন যারা এই যে কামিং সানডে এই 26শে জানুয়ারি যে ব্যাচটি চালু হবে অফলাইনের ব্যাচ, যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। সেটা 26শে জানুয়ারি রবিবার সকাল 10টায় শুরু হবে। 10টা থেকে
দেড়টা অবধি ক্লাস চলবে। প্রথমে একটি 1.5 ঘন্টার ক্লাস, তারপরে 15 মিনিটস ব্রেক, তারপরে আবার একটি 1.5 ঘন্টার ক্লাস চলবে। এইভাবে ক্লাস চলবে প্রত্যেক সানডে, 2 মাস চলবে। তারপর 1 মাস লাইভ মার্কেটে ট্রেডিং দেখানো হবে। আমরা যা যা ফর্মুলা শিখবো ইন্ট্রাডে, ফিউচার অপশান এবং সুইংয়ের জন্য, সেগুলি কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, এবং ডেলি যে স্টক সিলেকশন সেগুলি কিভাবে আমাদের ফর্মুলা সেটিং থেকে করব, সেগুলি সব দেখানো হবে। আর যারা 16 ফেব্রুয়ারি ক্রিপ্টোকারেন্সির ব্যাচে ক্লাস করতে চান তারাও যোগাযোগ করবেন, যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। আপনারা যে কোশ্চেন অ্যান্সারগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। প্রথমে মিস্টার জীবন ব্যানার্জি জানতে চেয়েছেন HCL টেকনোলজি নিয়ে যদি একটু আলোচনা করেন। দেখুন, HCL টেকনোলজি নিঃসন্দেহে একটি ভালো কোম্পানি। তেলেঙ্গানা CM অ্যানাউন্সেস নিউ HCL টেক সেন্টার ইন হায়দ্রাবাদ, এবং সেটা একটা বেশ ভালো বুস্টিং হবে IT ইকোসিস্টেমের জন্য। এটা HCLকে কন্ট্যাক্টটা দেওয়া হবে, HCL টেকনোলজিকে। এই কোম্পানিতে FII বাড়িয়েছে, DI কিন্তু একটু হোল্ডিং কমিয়েছে। গভর্নমেন্ট কিছুটা স্টেক বাড়িয়েছে, প্রফিটও এই কোম্পানির বেড়েছে। বুক ভ্যালু 254, ফেস ভ্যালু 2, ডেপ্ট খুব সামান্য 0.08। তো আলটিমেটলি HCL টেকনোলজি আগামী দিনে বেশ ভালো একটা রেজাল্ট করবে বা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট দিতে পারে। শান্তনু ঘোষ ডিকসন টেকনোলজি বলেছেন, এটার সম্বন্ধে যদি একটু আলোচনা করেন, বা কততে কিনতে পারি যদি একটু বলেন। কেনার ব্যাপারটা নিজস্ব ব্যাপার, এটা আমার এডুকেশনাল চ্যানেল থেকে আমি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি, সেটা আপনি ফলো করবেন। ডিকসন টেকনোলজি এটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, যেটা প্রডিউসেস হ্যান্ডসেটস ফর 6 অফ দ্য টপ 7 গ্লোবাল ব্র্যান্ডস। ডিকসন টেকনোলজি প্রচুর বেড়েছিল, দেখেছেন একটা সময় কিভাবে টানা বাড়িয়েছে, এখন একটু আধটু পড়ছে। এটা FII অনেকটা বাড়িয়েছে, DI একটু হোল্ডিং কমিয়েছে, প্রফিটও বেড়েছে এই কোম্পানিটির। এখন তো দাম প্রায় 15,000 টাকার কাছাকাছি চলছে, খুব টানা বেড়েছিল। মিস্টার শ্যামাপদ পট্টনায়ক জানতে চেয়েছেন ডিসকাস অ্যাবাউট টিটাগড়। টিটাগড় রেল একসময় 2024-এ 23 থেকে 2024 প্রচুর রিটার্ন দিয়েছে। এই টিটাগড় রেল সিস্টেম একটা কোচ ডেলিভার করছে, ইজ ফার্স্ট ড্রাইভারলেস ট্রেন সেট টু দ্য বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন। অর্থাৎ ড্রাইভার ছাড়া কিভাবে মেট্রো রেল চড়বে তার একটা সেটা একটা ডেলিভারি হয়ে গেছে। এটা হচ্ছে ফর দ্য ইয়েলো লাইনের জন্য। FII এটা কমিয়েছে, DII সেটা বাড়িয়েছে হোল্ডিং। গভর্নমেন্টের কাছেও খুব সামান্য পরিমাণ হোল্ডিং আছে 0.01%, ডেপ্ট খুব সামান্য 0.21। অতএব দেখা যাচ্ছে যে টিটাগড় রেল একটা বেশ ভালো কোম্পানি। শ্রীকান্ত ভট্টাচার্য জানতে চেয়েছেন ম্যান ইনফ্রা কেমন যদি একটু বলেন। ম্যান ইনফ্রা যেটা কনস্ট্রাকশন, ম্যান ইনফ্রা অ্যাকচুয়ালি কি কমপ্লিট ফর 1700 কোটি বাঁধন পোর্ট প্রজেক্ট, মুম্বাই একটা পোর্ট প্রজেক্ট, সেটা কমপ্লিট করেছে 1700 কোটি টাকার প্রজেক্ট। FII এবং DII দুজনেই হোল্ডিং বাড়িয়েছে। এর বুক ভ্যালু 42 আর ফেস ভ্যালু 2 আছে, ডেপ্ট ফ্রি কোম্পানি বলা যায়। মিস্টার অমিত সেন জানতে চেয়েছেন হিটাচি এনার্জি নিয়ে যদি কিছু বলেন তাহলে ভালো হয়। তো হিটাচি এনার্জির দাম তো 12,000 টাকার উপরে চলছে, একসময় 16,000 টাকার উপরে গেছিলো। আর এর বুক ভ্যালু সেই তুলনায় খুব কম, 331, ফেস ভ্যালু 2, ডেপ্ট 0.25। FII কমিয়েছে হোল্ডিংটা, DII একটু বাড়িয়েছে। তারপর আজারউদ্দিন বিশ্বাস জানতে চেয়েছেন EM পাওয়ার ইন্ডিয়া নিয়ে যদি একটু বলেন ভালো হয়। এটা একটা পেনি স্টক, 2 টাকার মতো দাম, 2 টাকা থেকে 3 টাকা। এইসব স্টকে খুব একটা বিশেষ কিছু বলা যায় না, আপনারা তো ফান্ডামেন্টাল জানেন, সেটা একটু দেখে নেবেন। প্রফিট খুব সামান্য আছে, প্রমোটারের কাছে 15% শেয়ার আছে, DIIয়ের কাছে কোনো শেয়ার নেই।
এফআইআর কাছে খুব সামান্য 0.03% শেয়ার আছে। ম্যাডাম বিপাশা দে জানতে চেয়েছেন ওয়ারি রিনিউয়েবল নিয়ে যদি একটু বলেন। দেখুন, ওয়ারি রিনিউয়েবল প্রচুর পড়ে গেছে। এটা অ্যাকচুয়ালি টেক ব্যাকস অর্ডার পেয়েছে একটা 277 কোটি টাকা। সেটা হচ্ছে সেট আপ হবে একটা 105 মেগাওয়াট সোলার প্রজেক্ট। তো সেই কারণে এই কোম্পানিটি ভালো কোম্পানি, কিন্তু প্রাইসের দিক দিয়ে দেখলে এটা প্রচুর পড়ে গেছে। প্রায় শেয়ারের দাম 1/3 হয়ে গেছে, উপর থেকে প্রচুর পরিমাণে পড়েছে। এবং এটার এক সময় লো ছিল 632, বুক ভ্যালু খুব কম, ফেস ভ্যালু 2। এই কোম্পানিটির এফআই এবং ডিআই দুজনেই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। ম্যাডাম এটা একটু দেখে নেবেন। আর দাম এখন জাস্ট 1000 টাকার কাছাকাছি চলছে। প্রফিটও একটু বেড়েছে এবং এফআইআই ও ডিআই দুজনেই হোল্ডিং বাড়িয়েছে। তো আপনারা কমেন্ট সেকশনে শেয়ারের কমেন্ট দিতে থাকবেন, কী কী জানতে চান। বা এরকম ভিডিও পাচ্ছি না, যেটা করব যে অনেকে একটা পার্টিকুলার ভিডিও সম্বন্ধে জানতে চাচ্ছেন, তাহলে সুবিধা হতো। যাই হোক, আপনারা আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, সেগুলি আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। যারা 26শে জানুয়ারি শেয়ার মার্কেটের অফলাইন ব্যাচের ক্লাস করতে চান এবং 16ই ফেব্রুয়ারি ক্রিপ্টোকারেন্সি ক্লাস করতে চান অফলাইনে, তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।